হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন আমরা কিন্তু একটা খুবই ব্রুটাল এনিমে সিরিজ শুরু করেছি এবং ওয়ার্ল্ড উইড কিন্তু এই ব্রুটাল এনিমে সিরিজটার ব্যাপক ফ্যান বেস রয়েছে। তো যাই হোক, তুমি এই এনিমে সম্পর্কে না জানলেও যদি তুমি সোশ্যাল মিডিয়া চালিয়ে থাকো, ইউটিউব বা ফেসবুক, একবার হলো তোমার সামনে হয়তো বাকি হানমার কোনো না কোনো এডিট বা শর্ট ভিডিও অবশ্যই সামনে এসেছে। আর আমার কাছে এরকম সেম এসেছিল, আর তখন থেকে আমার আগ্রহ জাগে যে এইটা কি এনিমে, এটা আমাকে জানতেই হবে। তো আমার কৌতূহল থেকে প্লাস তোমাদের সাথে আমার কৌতূহল শেয়ার করতে এই বাকি হানমা সিরিজটা আমরা শুরু করছি এবং আশা করছি আমরা সেই লেভেলের ব্রুটাল এবং এক্সাইটমেন্টে ভরা অসাধারণ কিছু টাইম পার। আমার ফার্স্ট এপিসোডে কিন্তু আমরা দেখেছিলাম যে পুরো দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে সব ডেঞ্জারাস দুর্ধর্ষ মার্শাল আর্ট এবং মনে করো এবং ফাইটিং স্কিলওয়ালা ক্রিমিনালরা কিন্তু সব টোকিওতে আসছে এবং টোকিওতে আমাদের অলরেডি বাকি হানমাকে দেখানো হয়েছে, যার নামে পুরো সিরিজটি, মানে মেইন হিরো আমাদের এই বাকি হানমা। এবং বাকি হানমাকে জিজ্ঞেস করেছিল ওই বুড়া বেটায় যে তোমার কি মনে হয় ওরা কেন টোকিও আসছে, তুমি কি বুঝতে পেরেছো? তো এরকম একটা ইন্টেন্স দিয়ে ফার্স্ট এপিসোড শেষ হয় আর সেখান থেকে সেকেন্ড এপিসোডটা শুরু হয়। তো সেকেন্ড এপিসোডে ওই বুড়া বেটা যার নাম হচ্ছে টোকুগাওয়া, সে বলে সিনক্রনিসিটি, যেটা হচ্ছে সবচেয়ে দুর্ধর্ষ এবং ডেঞ্জারাস একটা জায়গা যেখানে মুখের কথা চলে না, চলে হচ্ছে লড়াই। আর তুমি দেখতে পাচ্ছ 5 জনের 5 জন কয়েদি সবাই একই মেসেজ রেখে এসেছে যে তারা টোকিও আসছে এবং সবাই টোকিও এসে হারের স্বাদ নিতে চায়। বাকি তুমি কি বুঝতে পারছো এর মানে কি? তো বাকি তখন বলে ওরা কি জাস্ট এখানে পালিয়ে থাকার জন্য এসেছে যাতে জেল থেকে বাঁচতে পারে? তো ওই বুড়া তখন আবারও বলে তুমি বুঝতে পারছো না, এরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কয়েদি, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস জেল থেকে পালিয়ে তারা এখানে আসছে শুধুমাত্র একজন মানুষকে শেষ করে ফেলার জন্য। ওরা জাস্ট মার্শাল আর্টের সবচেয়ে মাস্টার উপর যে মাস্টার রয়েছে, সবচেয়ে শক্তিশালী যে পার্সন রয়েছে জাপানের, তাকে খতম করতে আসছে। আর তুমি কি বুঝতে পারছো না সেই লোকটাকে? তো বাকি হানমা তখন একটু হয়রান হয়ে যায়, কারণ বুঝতেই পারছো এখানে বাকি হানমার ব্যাপারেই কথা বলা হচ্ছে, কারণ বাকি হানমাই টোকিওর যে আন্ডারওয়ার্ল্ড মার্শাল আর্ট রয়েছে বা বক্সিং রয়েছে তার 1 নম্বর চ্যাম্পিয়ন ব্যক্তি। তো তখন টাকাগো আরো বাকিকে বলে তুমি তো সবকিছু শুনলে, তুমি কি এবার আমাদের সাহায্য করবে? তখন বাকি টোকুগাওয়াকে বলে তোমাকে সাহায্য করে আমার লাভ কি? তো এটা শুনে টোকুগাওয়া বলে আমাকে সাহায্য করে তোমার কোনো লাভ হোক বা না হোক, কিন্তু আমাকে সাহায্য না করলে তোমার লস অবশ্যই হবে। আর বাকি তখন বলে কিন্তু এরকম করলে কিভাবে আমার লস হতে পারে? তো টাকাগোয়া তখন বলে ওরা সবাই তোমাকে হারিয়ে নাম্বার 1 হতে চায়, তুমি বাকি যা ইচ্ছে তাই খুশি করতে পারো, কিন্তু তারা অবশ্যই তোমার সাথে লড়াই করবে। আর তুমি যদি আমার সাথে পার্টনারশিপ করো, আমি এই লড়াই বৈধ উপায়ে করানোর ব্যবস্থা করব, আর তাতে আমাদের দুজনেরই লাভ হবে। তো বাকি তখন টোকুগাওয়াকে বলে আচ্ছা, ব্যাপারটা যদি এরকমই হয়ে থাকে তাহলে আগে ওদের টোকিওতে আসতে দাও, বাকি টাইম পরে ভাববো। আর এরপর আমাদের একটা ফাইটারকে দেখানো হয়, যে ফাইটারের নাম হচ্ছে রবিনসন। তো রবিনসন মনে করো সকালবেলা মর্নিং ওয়াকে প্র্যাকটিস করছিল, আর তখন রাস্তার পাশে বেঞ্চে আমরা একটা লোককে বসে খবরের কাগজপত্র পড়তে দেখি। কিন্তু রবিনসন যখন ওই লোকটার কাছাকাছি আসে তখন ওই লোকটি খবরের কাগজের ভেতর দিয়ে ব্লেড জাতীয় কোনো একটা কিছু ছুঁড়ে মারে এবং এর ফলে রবিনসনের গাল কেটে যায়। আর এখানে আমরা দেখতে পাই এটা হচ্ছে সেই ভয়ঙ্কর অপরাধী ডুয়েল, আর এটাই কিন্তু সে অপরাধী যাকে আমরা প্রথম এপিসোডে ইলেকট্রিক চেয়ারের শক দিতে দেখেছিলাম, বাট ইলেকট্রিক চেয়ারও ওকে মারতে পারেনি। তো ডুয়েল এখানে এসেছে রবিনসনকে মারার জন্য, কারণ রবিনসন অনেক বিখ্যাত একজন ফাইটার। তো রবিনসন তখন ডুয়েলকে বলে কি ব্যাপার ভাই, তুমি কি আমার সাথে ফাইট করতে চাচ্ছ? কিন্তু আমি নতুনদের সাথে তো ফাইট করি না। তো এরপরে ডুয়েল করে রবিনসনের কাছে এগিয়ে যায় এবং বলে ও তাই? কিন্তু তখনই রেগে রবিনসন করে ডুয়েলের কলার ধরে, কিন্তু কলার ধরতে গিয়ে রবিনসনের হাত কেটে যায়, কারণ ডুয়েলের যে ড্রেসটা ছিল সেটার গলায়ও ব্লেড ছিল। আর এরপরে ডুয়েল করে তার কোনোই দিয়ে রবিনসনের গলার উপর আক্রমণ করে এবং আমরা দেখতে পাই কোনোইতে কিন্তু ব্লেড ছিল। আর তখনই রবিনসনের গলা কেটে যায় এবং মনে করো বিচ্ছিরি ভাবে সেখানে মারা যায়। মানে আমি অলরেডি কিন্তু মেনশন করেছি এটা টোটাল ব্রুটাল একটা এনিমে সিরিজ। তো যাই হোক, এরপর আমাদের আবারও সেই স্টুডেন্টদের দেখানো হয় যারা বাকিকে বুলি করার জন্য চেষ্টা করছিল, কিন্তু ভয়ে এর আগে পালিয়ে গিয়েছিল, মানে গত এপিসোডে দেখেছি। তো ওরা বাকির উপর প্রতিশোধ নিতে চায়, আর ওর জন্য বাকিকে মারার জন্য ওরা কিছু ভালো ফাইটারদের খোঁজ করছিল। তো প্রথমে ওরা যায় হচ্ছে একটা হলুদ চুলওয়ালা ফাইটারের কাছে, আর এই ফাইটার মূলত ছুরির উপর অনেক স্কিলড, মানে সে ছুরির সাহায্যে ফাইট করে। তো ওরা গিয়ে লোকটার সাথে বাকিকে মারার চুক্তি করে টাকা দেবে, আর তারপর ওই লোকটা ওদেরকে স্কিল দেখায় ওর ছুরির স্কিল এবং বলে তাহলে বলো তোমাদের ওই বাকি কোথায়, দ্রুত ওর কাছে আমাকে নিয়ে চলো। কিন্তু ওরা বলে না, আমাদের আরো লোক লাগবে। তো এরপর আবার ওরা অন্য ফাইটারের কাছে যায়, আর এই ফাইটার আবার অনেক ভালো নিশানা মারতে পারতো, মানে একটা দড়ির মতো একটা কিছু ইউজ করতো যেটার মাথায় লোহা লাগানো রয়েছে, সেইভাবে সে ফাইট করতো আর কি। তো এই ফাইটার তার সেই স্কিল দেখায় এবং বলে চলো তাহলে বাকির সাথে দেখা করি, ওকে লেড়ামেড়া করে দেবো। আর তারপর ওই 3 বুলি ছেলে করে কি আবারও আরেকটা ফাইটারের কাছে যায়, আর তৃতীয় ফাইটারের কাছে ওরা যখন যায় ওই ফাইটার ওদেরকে নিজের সম্পর্কে বলতে শুরু করে, দেখো লড়াই জেতার জন্য শক্তির চেয়ে বেশি দরকার হচ্ছে সাহসের। তোমার প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন, তোমার মধ্যে যদি সাহস থাকে তাহলে তুমি অবশ্যই ফাইটে জিততে পারবে, আর এই সাহস তুমি আমাকে ছাড়ার কার মধ্যেই পাবে না। তাহলে বাকির সামনে আমাকে নিয়ে চলো, দেখি বাকি কিরকম শক্তিশালী, ওকে তো আজকে আমি ভয় পাইয়ে কাঁপিয়ে দেবো, আমাকে দ্রুত তার কাছে নিয়ে চলো। তো যাই হোক, এভাবে ওরা 3 জন আর কি মনে করো ফাইটার ভাড়া করে বাকিকে তোমার হালাল করে দেওয়ার জন্য বা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর তারপর ওই 3টা বুলি ছেলের যে লিডার ছিল সে যায় হচ্ছে বাকির সামনে, আর বাকিকে বলে আমরা 3 জন তোমার কাছে ক্ষমা চাইতে চাই, তুমি কি 1 মিনিটের জন্য আমাদের সাথে আসতে পারবে? তো তখন বাকি সবার আগে কয়েকের হাতের যে প্লাস্টারটা ছিল সেটা ভেঙে ফেলে, মানে হাতের মোচার দিয়ে। তো এটা দেখে তো সেট
ছেলেটা ভয় পেয়ে যায়, তবে তারপরে ওর সাথে যেতে থাকে। তো এরপর বাকি যখন সেখানে গিয়ে পৌঁছায় দেখতে পায় এই ছেলেটা তো ক্ষমা চাওয়ার জন্য ডাকেনি, বরং বাকিকে মারার জন্য ডেকেছে। তো যাই হোক, এরপর ওই তৃতীয় যে ব্যক্তি রয়েছে সাহসের কথা বললো, যে শক্তির চেয়ে সাহস বেশি প্রয়োজন, বলে ও এটাই বাকি, ওকে দেখে তো দুধের শিশু মনে হচ্ছে, তোকে তো আমি নিজেই একা লেটা বেটা করে দিতে পারবো। কিন্তু তখন দেখা যায় বুলির যে হেড ছিল ও করে কি বন্দুক বের করে ভয়, এবং ওই বুলি বন্দুক বের করে বলে বাকি তুমি হাঁটু করে বসে যাও আমার সামনে। কিন্তু তখন ওই তিনজন যে ফাইটার এসেছে তাদের মধ্যে থেকে একজন ফাইটার করে পিস্তলটা নামিয়ে দেয়। ওই সাহসী ব্যক্তি বলে দেখো পিস্তলের কোনো দরকার নেই, আমি জানি না আজকালকার মানুষ কিসের জন্য হাতে মারামারি করার মজা নেয় না। আর এরপর ওই লোকটা করে কি ওর প্যান্টের ভেতর থেকে একটা তরোয়াল বের করে। তো ওই লোকটা যখন এগিয়ে আসতে লাগে তখন আমাদের বাকি ভাবে ও তাহলে আমাকে মারতে চায়, ওর জন্য মনে হয় আমার এই একটা আক্রমণই যথেষ্ট, মানে কল্পনা করছে। আর এরপর যখন ওই লোকটা এগিয়ে আসে কিন্তু বাকির চেহারার জায়গায় যখন তাকায় ও ভয় পেয়ে একবারে শক্ট হয়ে দাঁড়িয়ে যায়। আর তখন বাকি বলে তুমি কি এখনো লড়াইয়ের জন্য প্রস্তুত নাও? তোমার সাহসের কি হলো? ও তুমি কি তোমার মুখটা ভাঙতে দেখতে যাচ্ছ না? আর আমরা দেখি বাকির চেহারা দেখেই ওই লোকটির ঘাম ছুটে যায় টোটাল। আর তখনই দ্বিতীয় যে ব্যক্তিটা ছিল, মানে ওই যে দড়ির মাথায় একটা লোহা লাগানো, সেটা দিয়ে বাকির উপর আক্রমণ করে। বাট বাকি বুঝতে হবে টু ফাস্ট, মুহূর্তের মধ্যে ওটা ধরে ফেলে। আর এরপর বাকি বলে বা তোমার কি মনে হচ্ছে তুমি তোমার এই খেলনা দিয়ে আমাকে হারাতে পারবে? আর তোমরা কি খেলতে এসেছো? আচ্ছা চলো আমরা কিছুক্ষণ খেলি। তো এই কথা শুনে ওই সেকেন্ড যে ফাইটার ছিল মারাত্মক খেপে যায় এবং বাকির উপর মনে করে যতভাবে অ্যাকশন করা যায় অ্যাকশন করতে থাকে। বাট বাকি এত বেশি ফাস্ট যে একবার টাচও করতে পারে না। আর তারপর চোখের পলকে একবারে সামনে এসে ওই দড়ি দিয়ে বা ওই অস্ত্র দিয়ে ওকে আস্তে করে টোকা দিয়ে হারিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় যে তোর অবস্থান কোথায়। আর এটা যখন ওই বুলির হেড দেখে ও বলে ভাই এটা কি ভাই, এটা তো মনস্টার। আর তারপর প্রথম যে ফাইটার ছিল চশমা পরা ছুরিওয়ালা, ওকে তো মনে করো সেকেন্ডের পলকে শেষ করে দেয়। আর এখানে লক্ষ্য ফার্স্ট যে ফাইটার রয়েছে ও কিন্তু চোখের পলকে ওর ছুরি গায়েব করে ফেলতে পারে, বা ছুরিতে খুব এক্সপার্ট। বাট বাকি এত বেশি ফার্স্ট যে ওর হাত থেকে কখন বাকি ছুরি নিয়ে গেছে বলতেও পারে না। আর এরপর বাকি করে কি ওই স্টুডেন্টদের যে হেড রয়েছে, আই মিন বুলির হেড, তার দিকে একবার টিট করে দিকে তাকায়। বাট এটা দেখে ওর অনেক মাইন্ডে লাগে এবং আবারও বন্দুক বের করে ফেলে। তো বাকিকে যখন গান পয়েন্ট করে তখন বাকি তো ভয় পেয়ে যায়। তো তখন ওই স্টুডেন্টটা বলে ও পাওয়া টাইট হয়ে গিয়েছে। কিন্তু আমরা দেখি বাকি কিন্তু ওই স্টুডেন্টের হাতে পিস্তল দেখে মানে শক্ট হয়ে যায়নি, ওই স্টুডেন্টের পিছনে আরো ভয়ঙ্কর বিশাল দানবের মতো একটা ফাইটার দাঁড়িয়ে রয়েছে। আর এরপর সিন শিফট হয় আমাদের জাপানের যে পুলিশ হেডকোয়ার্টার সেখানে দেখানো হয় এবং ওখানে এই 5 জন ভয়ঙ্কর কয়েদি সম্পর্কে ব্রিফ করা হচ্ছিল। তো এখানে যে 5 জন ভয়ঙ্কর কয়েদি, যেমন মিস্টার ডোরিয়ান যে গতবারে ফাঁসির মঞ্চ থেকে পালালো, মিস্টার সিকোরস্কি মানে ওই রাশিয়ান কয়েদি, জোয়েল যেটা একটু আগে যে মারলো, স্পেক এবং রিওকো। তো এই 5 জনের নাম নিয়ে পুলিশের হেড বলে এই 5 জন পৃথিবীর সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর কয়েদি। কিন্তু ভালো ব্যাপারটা হচ্ছে এই 5 জনের সাথে 5 জনের কোনো যোগাযোগ নেই বা কানেকশন নেই, কিন্তু তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য সবকিছু কমন পড়ে যাচ্ছে, তারা সবাই টোকিও আসছে। তো এই পুলিশের হেড যখন আরো কিছু বলবে তখনই একজন অফিসার ভেতরে আসে এবং ওই পুলিশ হেডের কানে কানে কিছু বলে। তো এখানে আমরা যেটা শুনতে পাই ও বলে স্যার স্পেক অলরেডি টোকিওতে চলে এসেছে। তো এই কথা শুনে পুলিশের হেড রেড তো মনে করে পুরো ফেটে যায়। আর সে ভাবতে থাকে স্পেক এত তাড়াতাড়ি টোকিওতে কিভাবে আসলো। আর এরপর ওই অফিসার বলে একটা গাড়িকে কেউ ভেঙে চুরমার করে দিয়েছে, তাও শুধুমাত্র তার হাতের সাহায্যে, এবং প্রত্যেক টিভি চ্যানেলে এটা দেখানো হচ্ছে এবং একজন লোক এটা করতে দেখেছে। আর তাকে যখন ওই 5টা ক্রিমিনালের ছবি দেখানো হয়েছে সে ওখানে স্পেককেই দেখিয়েছে। তো এরপর আমাদের আবার বাকিকে দেখানো হয়, বাকির উপর গান পয়েন্ট করে রেখেছে ওই বুলি, এবং বাকি বলে কি হলো বাকি, তোমার কথা কই গেল? বাকি বলে আমার ভয় লাগছে। এই কথা শুনে গুন্ডা হাসতে লাগে এবং বলে আমি এরকমই ভেবেছিলাম। কিন্তু বাকি ওর কথার উত্তর না দিয়ে বলে সেই পৃথিবীর ভয়ঙ্কর 5টা কয়েদি যারা সবাই টোকিওর দিকে আসছে, ওই 5টা ভয়ঙ্কর কয়েদির একজন ঠিক তোমার পেছনে। তো এরপর যখন ওই বুলির পেছনের দিকে ঘুরে সেই বিশাল আকার এই কয়েদিকে দেখে মনে করো যে ওর পায়ের নিচের জমি একেবারে নাই হয়ে যায়। তো এরপর ওই বুলি করে কি ওই স্পেকের উপর গান তাক করে, কিন্তু স্পেক তখন বলে ওই পিস্তলটা আমাকে দিয়ে দাও, এরকম খেলনা জিনিস আমাকে কষ্ট দিতে পারে না, তুমি কি বুঝতে পারোনি? তো ওই গুন্ডা তখন এত ভয় পেয়ে যায় যে পিস্তলটা স্পেককে দিয়ে দেয়। আর তারপর পিস্তলটা নিয়ে স্পেক এমন একটা কাজ করে ভাই, গালের মধ্যে ডাইরেক্ট শুট করে দেয়, পাশ দুপাশ বুলেট বেরিয়ে যায়, কিন্তু স্পেকের কিচ্ছু হয় না। ভাই এগুলোকে কি মনস্টার দেখেছে নাকি ভাই? এবং সবগুলো গুলি শেষ করে দেয়। তো এটা দেখে বাকি তো মনে করে পুরো 28 হয়ে যায়, সাথে আমরা 29 হয়ে যাই। আর এই দৃশ্য দেখে ওই যে গুন্ডা ছিল ও প্যান্ট ভরে হিসু করে দেয় ভাই। আর এরপর স্পেক বাকির সাথে কথা বলতে থাকে, আমি শুনলাম দুনিয়ার নাকি সবচেয়ে শক্তিশালী পার্সন এই টোকিওতে বসবাস করে, সে নাকি কুমফুতে মাস্টারদের মাস্টার, আর সে কি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে? তাহলে সে কি 17 বছর বয়সে একটা বাচ্চা মাত্র, আর তার নাম কি বাকি হানমা? আর এরপর স্পেক বলে আচ্ছা তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে আমার সাথে হাতটা মেলাও। আর এরপর বাকি যখন স্পেকের সাথে হাত মিলাতে যায় তখন ওই হাতটা খুলে যায়। তো এখানে আমরা সবাই শকড হয়ে যাই যে অ্যাকচুয়ালি স্পেক করেছে কি আরেকজনের হাত মনে করে যে টেনে ছিঁড়ে নিয়ে এসেছে, আর এটা অবশ্যই কোনো পুলিশ অফিসারের হাত হবে আর কি, কারণ পুলিশ অফিসারের গাড়িটাই তো ভেঙে এসেছে। তো বাকি যখন ওই হাতটা ছেড়ে দেয় তখন স্পেক মনে করে যে একেবারে সাইকোর মতো হাসতে লাগে। আর তারপর স্পেক এমন একটা কথা বলে ওটাকে ফেলো না, ওই হাতের সাথে তোমার ভালোবাসা রয়েছে, আর যে হাতের সাথে ভালোবাসা হয় ওই হাতকে কি ফেলা যায়? আর এরপরে বাকির উপর স্পেক
আক্রমণ করে বসে আর তারপর বাকিকে মাটিতে ফেলে হাত দিয়ে ইচ্ছা মতো মনে করে যে মারতে থাকে। আর আমরা দেখতে পাই বাকিকে একেবারে মনে করো যে তোমার হাত দিয়ে পুরো মুখ চেপে রেখেছে এবং বলতে থাকে এইটা সেই হাত যে হাতের সাথে তোমার প্রেমের সম্পর্ক, এই হাতকে উঠাও। আর এই স্পেক সম্পর্কে আমি বলি, এই স্পেককে আমরা দেখেছিলাম গত এপিসোডে, ওই যে একটা সাংবাদিক যার সাথে দেখা করতে একেবারে ভেন্টিলেটরের ভেতর থেকে এসে হাত দিয়ে মাথা একেবারে থেতলে দেয়, সেইটা আর কি এটা। তো যাই হোক, আশেপাশের মানুষ যখন এই দৃশ্য দেখে তারা তো মনে করে যে ভয় পেয়ে যায় এবং একজন বলে ওঠে কেউ পুলিশে ফোন দাও। আর এদিকে ওই বুলি স্টুডেন্টের তো মনে করে যে পায়খানা বের হয়ে গিয়েছে, ও বলে যান বাঁচাতে চাইলে ভাগো। আর এরপর স্পেক তো মনে করে বাকিকে মারতেই থাকে, কিন্তু তখনই কিছুক্ষণের মধ্যে অনেকগুলো পুলিশের গাড়ি চলে আসে। আর আমরা এখানে অবাক হয়ে দেখতে পাই যখন পুলিশরা আসে স্পেকে লাগে যেন স্বেচ্ছায় একেবারে মনে করে হ্যান্ডকাপ করে নেয়। আর তারপর পুলিশরা যখন ওই কাটা হাতটা দেখে তারা বলে এই হাত দেখে তো মনে হচ্ছে এটা অফিসার কেনেডিসের হাত, মানে পুলিশ অফিসারের হাত ওটা ভাই। তো এটা শুনে বাকি মনে করে যে আরো হয়রান হয়ে যায়। আর এদিকে স্পেকও তার হ্যান্ডকাপটা আবার ভেঙে ফেলে। আর তারপর বাকির কাছে এসে বলে বাকি হানমা, আজকে জাস্ট তোমাকে আমি আমার ব্যাপারে বলতে এসেছিলাম আর আমাদের খুব শীঘ্রই আবার দেখা হবে, খুব শীঘ্রই। আর তারপর হাত এগিয়ে দিয়ে বলে নাও এবার আমার আসল হাত তোমাকে এগিয়ে দিয়েছি। তো বাকিও হাত এগিয়ে দেয়। আর তখন স্পেক বলে আমাকে নিরাশ করো না, অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে তোমার সামনে এসেছি, মানে বুঝতেই পারছো যে বাকি ভালো ফাইট দিও। আর চোখের পলকে আবারও বাকির চেহারায় দ্বিতীয় লাথিটা মেরে দেয় ভাই। আর যাওয়ার সময় বলতে লাগে আবার দেখা হবে। তো বাকির এই মার খাওয়া দেখে আমার থরফিনের কথা মনে পড়ে গেল। তো যাই হোক, আর এরপর একটা হোটেল রুমে আমাদের এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পার্সনকে দেখানো হয় এবং যে টিভিতে এক্সারসাইজ করতে করতে ওই 5 জন কয়েদি যে পালিয়েছে ওদের পালানোর খবরটা দেখছিল। তো এখানে সে দেখতে পায় যে সবাই টোকিওতে যাচ্ছে। তো এটা দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং বলে বাহ, মনে হয় মজা হবে। আর এরপর আমাদের এর নাম বলা হয়, যার নাম হচ্ছে ইউজিরো হানমা এবং সে কে জানো, আমাদের বাকি হানমার বাবা মাইডি ইউজিরো হানমা। আর এখানে ইউজিরো সম্পর্কে আমরা যেটা জানতে পারি, সে এত বেশি শক্তিশালী যে কোনো অস্ত্র ছাড়া আর্মির কয়েক স্কোয়াড্রনকে একাই মনে করে যে উড়িয়ে দিতে পারে এবং পুরো দুনিয়া তাকে জানে, পুরো দুনিয়া তার ভয়ে থরথর করে কাঁপে। যত পলিটিশিয়ান রয়েছে, যত মার্শাল আর্টিস্ট রয়েছে, যত পুলিশ এফবিআই সবাই তার সম্পর্কে জানে এবং সবাই ওকে দেখে ভয় পায়, মনে করে একটা আজরাইল। আর এরপর আমাদের জাপানের একটা বাড়ির ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই দুজন লোক একসাথে বসে রয়েছে। তো এখানে একজনের নাম হচ্ছে ইয়ানাগি, তাকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম। আর ইয়ানাগিকে কিন্তু আমরা দেখেছিলাম হচ্ছে ওই গ্লাসের মধ্যে যে ছিল সেইটা আর কি, বিষের যেইটা করে। তো যাই হোক, তার সাথে ছিল এখানে একজন জুজুৎসু সম্পাদক। আর এই লোকটার বয়স হচ্ছে 70। আর এই লোকটার যেহেতু উচ্চতা কম, সে শুধুমাত্র একটা জুজুৎসু বেশি ইউজ করতো এবং সেই জুজুৎসুর সাহায্যে যে কোনো লম্বার ভারী মানুষকে তুলে আছাড় মারতে পারতো। তো যাই হোক, এখানে ইয়ানাগি ওই 70 বছর বয়স্ক লোকটাকে বলে তুমি বুড়ো হয়ে যাচ্ছ। তো ইয়ানাগি এরপর আরো বলে তুমি সেটাই হারিয়ে ফেলেছো যেটা তোমাকে সবার চেয়ে স্পেশাল রাখতো, তুমি তোমার সবকিছু হারিয়ে ফেলেছো। কিন্তু আমি যদি জানতাম যে তোমার একদিন এরকমও সময় আসবে, তাহলে তুমি যখন শক্তিশালী ছিলে তখন আমি তোমার সাথে একটা ফাইট এনজয় করে তোমাকে মেরে ফেলতাম। তো যাই হোক, এই জুজুৎসু সম্পাদক বা ওর নাম হচ্ছে শিবুকাওয়া এবং সে একসময় একটা ডোজো চালাতো। ডোজো মানে হচ্ছে যেখানে মারামারি হয় আর কি। এবং সে একসময় লেজেন্ডারি একটা ফাইটার ছিল। তো শিবুকাওয়া তার আইকি টেকনিকের সাহায্যে এবং জুজুৎসু টেকনিকের সাহায্যে যত বড় পার্সন হোক উড়িয়ে একবারে দূরে ফেলে দিতে পারতো। কিন্তু আজ সে বুড়ো হয়ে গিয়েছে আর কি, যেটা টিটকারি খাচ্ছে। তো এটা শুনে শিবুকাওয়া সহ্য হয় না। শিবুকাওয়া বলে ইয়ানাগি তুমি আমার সাথে এখন ফাইট করবে, আজকের জন্য নয়, সেই দিন যেদিন আমরা শক্তিশালী ছিলাম সেই দিনের কথা মনে করো আমি আগের মতো শক্তিশালী রয়েছি, আসো সেই হিসেবে লড়ি। তো ইয়ানাগি তখন বলে তুমি যদি আমার সাথে লড়াই করতে চাও এটা বলার কিছু নেই, তুমি আক্রমণ করে দাও তোমার যা ক্ষমতা আছে তা দিয়ে, ঠিক এভাবে। আর তখনই করে একটা কেটলি ওই বুড়োর দিকে ছুঁড়ে মারে এবং সেকেন্ডের মধ্যে ইয়ানাগির আরেক চোখের সামনে একটা পিন নিয়ে যায় এবং বলে তাহলে তুমি সত্যি আমার সাথে লড়তে চাও। আর এখান থেকে সিন শিফট হয় আমাদের স্পেককে দেখানো হয় যে বর্তমানে জেলে রয়েছে এবং তোমরা তো জানোই স্পেক কিন্তু পুরো সাইকো ভাই। তো সে জেলখানায় শুয়েছিল আর বলছিল এটা আমার জন্য খুবই ভালো একটা জায়গা, এখানের বাতাস খাবার দুটোই ভালো। না খাবার ভালো না, ওরা খাবার খুব কম দেয়। অ্যাকচুয়ালি স্পেক কিন্তু এখানে সারা জীবন থাকতেছে না, তার জাস্ট কয়েকদিন এখানে থাকা দরকার। আর সে জেলখানাকে হোটেলের মতো ইউজ করে, যখন ইচ্ছা ঢুকবে যখন ইচ্ছা বেরিয়ে যাবে। আর এরপর আমাদের দেখানো হয় যে জেলে স্পেককে আটকে রাখা হয়েছে সেই জেলের যে তোমার বড় বড় অফিসাররা ছিল তারা একসাথে মিটিং করছে। তো এখানে অফিসার বলে এই স্পেককে কিন্তু মোটেও মানুষ মনে করবে না, সে কিন্তু একটা মনস্টার এবং এরকম মনস্টারকে তোমরা হয়তো জীবনে দেখোনি এবং ভবিষ্যতে দেখবেও না। তো সিকিউরিটি 3 গুণ বাড়িয়ে দাও, 3 গুণ সতর্ক বাড়িয়ে দাও। আর আমাদের সবগুলো কয়েদিকে ধরতে হবে এবং প্রয়োজনে যদি গুলি চালাতে হয় মোটেও অর্ডার অপেক্ষা করবে না। তো এই বলে সে মিটিং শেষ করে যায় হচ্ছে বাথরুমে। তো বাথরুমে যখন মুতু শুরু করে তখন এই সাইডে দেখতে পাই যে স্পেক ওর সাথে দাঁড়িয়ে রয়েছে। তো স্পেককে দেখে মনে করো পায়ের নিচের মাটি পুরো নাই হয়ে যায় ভাই। কিন্তু স্পেক তো একটা সাইকো, ও আসলে খাবার আনতে বাইরে গিয়েছিল এবং খাবার দেখে ওই ক্যাপ্টেনকে বলে এই তুমি কি সুশি খাবে, অনেক ভালো সুশি নিয়ে এসেছি। আর তারপর স্পেক করে কি দুটো সুশি বের করে ক্যাপ্টেনকে দেয় এবং বলে এটা খাও, ভালো লাগবে, কারণ এখন এটা গরম রয়েছে। কিন্তু তখনই ক্যাপ্টেন করে কি সাহস করে সুশি না খেয়ে মনে করে যে স্পেকের মাঝখানে আঘাত করতে যায়। বাট স্পেক এটা তো মনস্টার, সেকেন্ডের মধ্যে ওই পাটাকে থামিয়ে দেয় আর তারপর জোর করে ক্যাপ্টেনকে সুশি খাইয়ে দেয়। আর এরপরে পুরো থানায় অ্যালার্ম বেজে যায় আর পুলিশরা গিয়ে দেখে যে জেলখানার পেছনের কয়েকটা দেয়াল একেবারে ভাঙা।
ভাঙা। তোরা পুরো অবাক হয়ে যায় যে আমরা একটা শব্দ পেলাম না, কখন এইসব ঘটলো। তো এই দুই গার্ড যখন কথা বলছিল তখনই পেছন থেকে চলে আসে স্পেক। তো বুঝতেই পারছো দুই গার্ডও তখন প্যান্ট ধরে মুতে দেয়। আর অন্যদিকে আমাদের দেখানো হয় স্পেক যেখানে ওই সুশি আনতে গিয়েছিল ওই দোকানদারকে একবারে নৃশংসভাবে মেরে এসেছে, একবারে জানোয়ারের মতো। আর এরপর আমাদের আরেকটা ডোজো দেখানো হয়। ডোজো বলতে বোঝানো হয়েছে যেখানে ফাইটিং টাইটিং হয় আর কি। তো এখানে আমরা দুজন ফাইটারকে দেখি। তো এখানে একজনের নাম হচ্ছে কাটসুমি অরোচি, যে এই ডসটার বর্তমান মালিক, আর তাকে শিঙ্কিং স্কাই ক্যারাটের আবিষ্কারক বলা হয়, যে হচ্ছে ডোবো আরিচির ছেলে সম্ভবত বাবা। আর সেই মূলত শিঙ্কিং স্কাই যে ক্যারাটি সেটার আবিষ্কারক ছিল এবং একসময় সেই ডোজোর লিডার ছিল, বাট বর্তমানে কাটসুরি মানে ও লিডার হয়েছে। আর ক্যারাটের দুনিয়াতে ওর নামটা অনেক বেশি, ওকে ডাইরেক্ট জীবন্ত একটা তরল বলা হয়ে থাকে। আর তার অপোনেন্ট হিসেবে আমরা দেখি হচ্ছে কাইহো রেড শু, এবং তাকে চীনের সবচেয়ে ডেঞ্জারাস কুমফু মাস্টার বলা হয়ে থাকে, মানে চীনের নাম্বার 1 মার্শাল আর্ট এবং কুমফু মাস্টার। আর তার সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে বাকি হানমার সাথে লড়াই একমাত্র সেই সর্বোচ্চ একেবারে জেতার কাছাকাছি চলে যেতে পেরেছিল। মানে আমাদের বাকিকে বাচ্চা বাচ্চা লাগলো, এখনো তো বাকির ফাইটিং আমাদের দেখানো হয়নি, কিন্তু এই বেচারাকে যে এত ভয়ঙ্কর বলা হচ্ছে চীনের নাম্বার 1, সেও বাকির সাথে কখনোই জিততে পারেনি। তবে সেই একমাত্র পার্সন যে মাস্টার অফ মাস্টার দ্য আলটিমেট বাকি হানমাকে হারানোর প্রায় কাছে চলে গিয়েছিল। তো এরপর এখানে ব্যাটল শুরু হয়ে যায় এবং আমরা দেখি সেই লেভেলে একটা ব্যাটল হচ্ছে, মানে চোখের শান্তি পুরো কুমফু দেখে পয়সা উসুল। বাট ওই চাইনিজ মাস্টারের সামনে এই শিঙ্কিং স্কাই মাস্টার টিকতেই পারে না। তো বুঝতে পারছে এখানে বাকিকে যে প্রায় হারিয়ে ফেলেছিল সে কত ইজিলি এই মাস্টারকে হারিয়ে দিল। তো এখানে বোঝানো হচ্ছে যে বাকি কত উপরের পার্সন আর কি। তো যাই হোক এরপর কাসিম অরোচি করে কি ওই চাইনিজ মাস্টারকে বিজয়ী ঘোষণা করে। আর আমি নামগুলো অ্যাকচুয়ালি অ্যাভয়েড করছি এই জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এরপর ডজের ওনার মানে মাত্র যে ফাইট করলো বলতে থাকে অনেক পুরনো কথা, ডোপ্পো অরোচি যে আমার বাবা, সে আমাদের এই ডোজো থেকে নিজেকে নিজে বহিষ্কৃত করেছিল, কারণ সে বিশ্বাস করতো মডার্ন ক্যারাটে প্রাচীন যে ক্যারাটের স্টাইল ছিল তাকে কোনোভাবে হারাতে পারবে না। কিন্তু আমি আমার বাবার মতো ভাবি না, কারণ 4000 বছর আগে থেকে চাইনিজরা ওই ক্যারাটের প্রশিক্ষণ করে আসছে, যখন আমাদের এই জাপান পানির নিচে ছিল। কিন্তু তখনই চাইনিজের যে পুরনো লোক তারা ওই ক্যারাটের উপর অনেক স্টাডি করে ফেলেছিল। কিন্তু আমি সেই চাইনিজ ক্যারাটেকেই আমাদের মতো করে মডিফাই করে আরো উন্নত করব, আর আমি দেখিয়ে দিব যে আসল মডার্ন ক্যারাটের ক্ষমতা কি হয়, শক্তি কি হয়, আর এটার মানে কি। আর তখনই এখানে এসে হাজির হয় হচ্ছে ভয়ঙ্কর ডোরিয়ান ভাই, যাকে আমরা গত এপিসোডে ফার্স্টে দেখেছিলাম ফাঁসির মঞ্চ থেকে পালিয়ে এসে সবাইকে মেরে। আর ডোরিয়ানের সেই ক্যারাতে মাস্টারকে বলে এই হালার পুত্র বাপ কই। আর এখানেই পার্ট 2 শেষ হয়ে যায়। ভাই এটা জাস্ট ব্রুটাল না, পুরো সাইকো একটা এনিমি সিরিজ ভাই, সব শালা সাইকো, সিরিয়াস লেভেলের সাইকো। এবং এই এনিমি সিরিজে আমরা যেসব ফিকশনাল ক্যারেক্টার দেখবো টোটাল ডিফারেন্ট টাইপের। এবং আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমরা অনেকগুলো এনিমি সিরিজ দেখেছি, অনেকগুলো ক্যারেক্টারের ফ্যান হয়েছি, এবং এই সিরিজে আমরা বেশ কিছু ক্যারেক্টারের ফ্যান হতে চলেছি। তো যাই হোক আমি বিদায় নিব আজকের মতো। তোমরা ভালো থেকো, সুস্থ